ভূতবাগানের কথামালায় আজকে আবার আপনাদের সামনে এলাম নতুন গল্প নিয়ে। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ইদারায় গণ্ডগোল। গায়ে একটা মাত্র ভালো জলের ইদারা। জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ। আর সে জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায়। লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয়। রামু বাজিকর সেবার গোবিন্দপুরের হাটে বাজি দেখাচ্ছিল। সে জল জ্যান্ত পেরেক খেয়ে ফেলত, আবার উগড়েও ফেলত। আসলে কি আর খেত? ছোট ছোট পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাফিস করে রেখে দিত। তা রামুর আর সেদিন নেই। বয়স হয়েছে, দাঁত কিছু পড়েছে, কিছু নড়েছে। কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়েও এনেছে। তো সেই পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভিতর এখন বিস্তর ঠোকাঠুকি গণ্ডগোল। কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না। খাওয়ার সময় মাংসের হাড় মনে করে নিজের বাঁধানো দাঁতও চিবিয়ে ফেলেছিল একদিন। সে অন্য ঘটনা, থাকবে। কিন্তু এই রকম গণ্ডগোলের মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার। পেরেক মুখে নিয়ে অভ্যাস মতো এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে। পেরেক তো পেরেক, ইচ্ছে করলে হাওড়ার ব্রিজও খেয়ে নিতে পারি। সেবার গিয়েছিলাম খাবো বলে। সরকার টের পেয়ে আমাকে ধরে সে জেলে পোড়ার উপক্রম। কোনো রকম পালিয়ে বাঁচি। ওয়াক তুলে ওগড়াতে গিয়ে দেখে পেরেক মুখে নেই একটাও। বিবাগ জিভের তলায় আর গালের ফাঁকে যে পেরেক থাকতো সে সব জলের সঙ্গে পেটে গিয়ে সিধিয়েছে। টের পেয়েই রামু ভয়ে চোখ কপালে তুলে ভিমরি খেয়ে পড়ে। পেটের মধ্যে ৮-১০টা পেরেক। সোজা কথা তো নয়। আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা, মুখে গ্যাজলা। ডাক্তার কবিরাজ এসে দেখে বলল, অন্ত্রে ফুটো, পাকস্থলিতে ছেদা, খাদ্যনালী লিক, ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাচ্ছে। আশা নেই। সেই সময় একজন লোক বুদ্ধি করে বলল, পুরনো ইদারার জল খাওয়াও। ঘটি ভরে সেই জল খেয়ে রামু আধ ঘন্টা মধ্যে গা ঝাড়া দিয়ে উঠল। শেষ পর্যন্ত দেখা গেল সত্যি লোহা হজম হয়ে গেছে। ইদারার জলের খ্যাতি এমনিতেই ছিল, এই ঘটনার পর আরও বাড়ল। বলতে কি গোবিন্দপুরের লোকের এই ইদারার জল খেয়ে কোনো ব্যায়ামই হয় না। কিন্তু ইদানিং একটা বড় মুশকিল দেখা দিয়েছে। ইদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায়। দড়ি সব সময় যে ছেড়ে তাও নয়। অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ির গিঁট কে যেন সযত্নে খুলে নিয়েছে। কিছুতেই জল তোলা যায় না। যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয়
ততবারই এক ব্যাপার। গায়ের লোকেরা বুড়ো পুরোত মশাইয়ের কাছে গিয়ে পড়ল। ও ঠাকুর মশাই, কিছু একটা বিহিত করুন। ঠাকুর মশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন, দুঃখের সঙ্গে বললেন, ভায়ারা, দড়ি তো দড়ি, আমি লোহার শেকল বেঁধে বালতি নামালাম, তো সেটাই ছিঁড়ে গেল। তার উপর দেখি জলের মধ্যে সব হুনুস্থুলু কাণ্ড রয়েছে। দেখেছ কখনো ইদারার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে? কাল সন্ধ্যাবেলায় দেখলাম নিজের চোখে। বলি, ও ইদারার জল আর কারো খেয়ে কাজ নেই। 5টা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারি। রায়মশাই বড় ভালো মানুষ, ধর্মভীরু, নিরীহ, লোকের দুঃখ বোঝেন। গোবিন্দপুর গায়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির। রায়মশাই কাছারি ঘরে বসে আছেন, ফর্সা নাদুস নুদুস চেহারা। রায়মশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন, আগে গোবিন্দপুরের লোকেরা সব এসেছে দরবার করতে। রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাঁকডাক বাঘের মতো, রেগে গেলে তার ধারের কাছে কেউ আসতে পারে না। গোবিন্দপুর গায়ের লোকেদের উপর তিনি মোটেই খুশি ছিলেন না। তার সেজ ছেলের বিয়ের সময় অন্যান্য গায়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর আর গয়না উপহার দিয়েছিল, তখন ওই গোবিন্দপুরের নচ্ছার লোকেরা একটা দুধের গাই দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে এক গাল হেসে নতুন বউয়ের হাতে সেই গরু বাঁধা দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল। সেই থেকে রায়মশাইয়ের রাগ। গরুটা যে খারাপ তা না, রায়মশাইয়ের গোয়ালে এখন সেইটাই সবচেয়ে ভালো গরু। দুবেলায় 7 সের দুধ দেয় রোজ। বটের আঠার মতো ঘন আর মিষ্টি সেই দুধের তুলনা হয় না। কিন্তু বিয়ের আসরে গরু এনে হাজির করায় চারিদিকে সে কি ছিচিকার। আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জায় অধোগদন হন, আবার রাগে রক্তবর্ণ হয়ে যান। সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনেই রায়মশাই রাগে হুঙ্কার ছেড়ে উঠে বলেন, কি চায় ওরা? সেই হুঙ্কারে নায়েব মশাই 3 হাত পিছিয়ে গেলেন। প্রজারা আঁতকে উঠে ঘামতে লাগলো। স্বয়ং রায় মশাইয়ের নিজের কোমরের কবি পর্যন্ত আলগা হয়ে গেল। গোবিন্দপুরের মাতব্বর লোক হলেন পুরুত চক্রবর্তী মশাই। তার গালে সব সময় আস্ত একটা হর্তুকি থাকে, আজও ছিল। কিন্তু জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিমরি খেয়ে ঢোক গিলেই সামলে ওঠার পর হঠাৎ টের পেলেন মুখে হর্তুকি নেই। বুঝতে পারলেন চমকানোর সময় সেটা গলায় দিয়ে পেটে চলে গেছে। ঢোক গেলার সময় গিলে ফেলেছেন। আস্ত হর্তুকি পেটে গিয়ে হজম হবে কিনা কে জানে। একটা সময় ছিল পেটে জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না। গায়ে ফিরে পুরনো ইদারার 1 ঘটি জল ঢক ঢক করে গিলে ফেললেই জাহাজ ঝাঁঝরা। বামুন ভোজনের নেমন্তন্নে গিয়ে সেবার সোনার গায়ে 2 বালতি মাছের মুড়ো দিয়ে রাধা ভাজা সোনা মুগের ডাল খেয়েছিল। আরেকবার
সদী পিসির শ্রাদ্ধে ফলারের নেমন্তন্নে দুটো আস্ত প্রমাণ সাইজের কাঁঠাল, এক অন্নপ্রাশনে 1.5খানা পাঁঠার মাংস, জমিদার মশাইয়ের সেজো ছেলের বিয়েতে 80 টুকরো পোনা মাছ, 2 হাঁড়ি দই আর 2 সের রসগোল্লা। গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে, তারা যেখানে যায় সেখানকার সব কিছু খেয়ে প্রায় দুর্ভিক্ষ বাদিয়ে দিয়ে আসে। সেই গোবিন্দপুরের ভোজনপ্রিয় লোকেদের মধ্যে চক্রবর্তী মশাই হলেন চ্যাম্পিয়ন। তবে এসব খাওয়া দাওয়ার পিছনে ওই পুরনো ইদারার স্বাস্থ্যকর জলই দায়ী। খেয়ে এসে জল খাও, পেট খিদেই ডাকাডাকি করতে থাকবে। সেই ইদারা নিয়েই বকেরা। চক্রবর্তী মশাই হর্তুকি গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন। হর্তুকি এমনিতে বড় ভালো জিনিস, কিন্তু আস্ত হর্তুকি পেটে গেলে হজম হবে কি না সেটাই প্রশ্ন। পুরানো ইদারার জল পাওয়া গেলে হর্তুকি নিয়ে চিন্তার কোনো প্রশ্নই ছিল না। চক্রবর্তী মশাই কর জোরে দাঁড়িয়ে বললেন, রাজামশাই, আমাদের গোবিন্দপুর গায়ের পুরনো ইদারার জল বড় বিখ্যাত। এতকাল সেই জল খেয়ে কোনো রোগ বালাই আমাদের গায়ে ঢুকতে দেয়নি। কিন্তু বড়ই দুঃখের কথা, ইদারার জল আর আমরা তুলতে পারছি না। রাজামশাই একটু শ্লেষের হাসি দিয়ে বললেন, হবে না, পাপের প্রায়শ্চিত্ত। আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমায় অপমান করেছিলে। চক্রবর্তী মশাই জিভ কেটে বললেন, ছি ছি, আপনাকে অপমান রাজামশাই? সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না। তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ হয় বলে কোনো শাস্ত্রে নেই। গোদান মহাপুণ্য কর্ম। রাজামশাইয়ের নতুন সভাপণ্ডিত কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন, কূট প্রশ্ন, কিন্তু কথাটা আপাতগ্রাহ্য। রাজমশাই একটু নরম হয়ে বললেন, ইদারার কথা আমিও শুনেছি। সেবার আমার অগ্নিমান্দের সময় গোবিন্দপুর থেকে পুরনো ইদারার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয়। খুব উপকার পেয়েছিলাম। তা সেই ইদারা কি শুকিয়ে গেছে নাকি? চক্রবর্তী মশাই ট্যাগ থেকে আর একটা হর্তুকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন, আজ্ঞে না, তাতে এখন কাকচক্ষু জল টলটল করছে। কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে। দড়ি বেঁধে ঘটি বালতি যাই নামানো যায়, তার ওঠানো যায় না। দড়ি কে যেন কেটে নেয়, নয় ছিঁড়ে নেয়। লোহার শিকলও কেটে দিয়েছে। রক্তচক্ষে রাজামশাই হুঙ্কার দিলেন, কার এত সাহস? এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হলো, নড়ে চড়ে বসল। মাথার উপর জমিদার বাবু বাহাদুর থাকতে ইদারার জল বেহাত হবে, এ কেমন কথা? ঠাকুরমশাই বললেন, আগে মানুষের কাজ নয়, এত বুকের পাটা কারো নেই। গোবিন্দপুরের লেঠেলদের কে না চেনে? গোদের উপর বিষ ফোড়ার মতো মাথার উপর আপনিও রয়েছেন। লেঠেলদের এলেমে না কুলোলে আপনি শাসন করবেন, কিন্তু এ কাজ যারা করছে তারা মানুষ নন, অশরীরী। গোদের উপর বিষ ফোড়ার উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন, কিন্তু অশরীরী কথা শুনেই মুহূর্তের মধ্যে
কানে হাত চাপা দিয়ে ডুকরে উঠলেন রাজামশাই। ওরে বলিস না, বলিস না। সবাই তাজ্জব। নায়েব মশাই রোষ কষায়িত লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন, মুখ সামলে কথা বলো। চক্রবর্তী মশাই ভয়ের চোটে দ্বিতীয় হত্যুকিটা গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামলে দিলেন। রায়মশাইয়ের বড় ভূতের ভয়। পারতপক্ষে তিনি ওনা মুখেও আনেন না, শোনেনও না, কিন্তু কৌতূহলের তো শেষ নেই। খানিকক্ষণ কানে হাত চাপা রেখে খুব আস্তে একটুখানি চাপা খুলে বললেন, কি যেন বলছিলি? চক্রবর্তী মশাই উৎসাহ পেয়ে বললেন, আগে সে এক অশরীরী কাণ্ড। বলিস না, খবরদার বলছি, বলবি না। রায়বাবু আবার কানে হাত চাপা দেন। চক্রবর্তী মশাই বোকার মতো চারিদিকে চান। সবাই ওর মুখ চাওয়াচাই করে। নায়েব মশাই চোপ বলে একটা প্রকাণ্ড ধমক মারেন। একটু বাদে রায়বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বলেন, ইদারার জলে কি যেন? চক্রবর্তী মশাই এবার একটু ভয়ে ভয়েই বলেন, আগে সে এক সাংঘাতিক ভুতুড়ে ব্যাপার। চুপ চুপ চুপ, রাম 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 বলে আবার রায়বাবু কানে হাত দেন। খানিক পরে আবার তিনি বড় বড় চোখ করে চেয়ে বলেন, রেখে ঢেকে বল। আগে বালতি ঘটির সব দড়ি তেনারা কেটে নেন, শেকল পর্যন্ত ছেড়েন। তাছাড়া ইদারার মধ্যে হাওয়া বয় না, বাতাস দেয় না, তবু তাল গাছের মতো ঢেউ দেয়, জল হিলিবিলি করে কাঁপে। বাবারে বলে রায়বাবু চোখ বুজে ফেললেন। ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দিনটাই মাটি করলি তোরা। নায়েব মশাই, আজ রাতে আমার শোবার ঘরে 4 জন দারোয়ান মোতায়েন রাখবেন। যে আগে গোবিন্দপুরের প্রজারা হাত জোর করে বললেন, হুজুর, আপনার অবস্থা তো দারোয়ানদি করালেন, এবার আমাদের ইদারার একটা বিধি ব্যবস্থা করুন। ইদারা বুঝিয়ে ফেলগে। ও ইদারা আর রাখা ঠিক নয়। দরকার হলে আমি ইদারা বোঝানোর জন্য গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেবক্ষণ। তখন শুধু গোবিন্দপুরের প্রজারাই নয়, কাছারি করে সব প্রজাই হা 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 করে উঠে বলে, তা হয় না হুজুর, ওই ইদারার জল আমাদের কাছে ধন্বন্তরী। তাছাড়া জল তো নষ্ট হয়নি, পোকাও লাগেনি, কয়েকটা ভূত। রায়বাবু হুঙ্কার দিয়ে, চুপ! ও নাম মুখে আনবি তো মাটিতে পুঁতে ফেলব। সবাই চুপ মেরে যায়। রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বললেন, এ তো লেঠেলদের কর্ম নয়, একবার যাবেন নাকি ওখানে? রায়মশাই আগের সভাপণ্ডিত মুকুন্দ শর্মা 100 বছর পর করে এখনো বেঁচে আছেন, তবে একটু অথর্ব হয়ে পড়ছেন। ভারী ভুলো মন, আর দিনরাত খাই খাই, তাকে দিয়ে কাজ হয় না। তাই নতুন সভাপণ্ডিত রাখা হয়েছে, কেশব ভট্টাচার্যকে। কেশব এই অঞ্চলের লোক নন, কাশী থেকে রায়মশাই তাকে আনিয়েছেন। তার ক্ষমতা বা পাণ্ডিত্য যে কত দূর তা এখনো পরীক্ষা হয়নি, তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয়। চেহারাখানা বিশাল তো বটেই, গায়ের বর্ণ উজ্জ্বল, তাও সে বেশি কিছু নয়, তবে
মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারায় বেশি কিছু এর আছে, সেটা হলো চরিত্র। জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন। পরদিন সকালেই গাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর। পিছনে পায়ে হেঁটে গোবিন্দপুরের সদুই লোক। দুপুর পেরিয়ে গায়ে ঢুকে কেশব মোড়লের বাড়িতে একটু বিশ্রাম করে ইদারার দিকে রওনা হলেন। সঙ্গে গোবিন্দপুর আর আশপাশের গায়ের হাজার হাজার লোক। ভারী সুন্দর একটা জায়গায় ইদারা খোঁড়া হয়েছিল। চারিদিকে কলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জবন। একটা বিশাল পিপুল গাছের ছায়া দিচ্ছে। ইদারার চারধারে বড় বড় ঘাসের বন, পাখি ডাকছে, প্রজাপতি উঠছে। কেশব আস্তে আস্তে ইদারার ধারে এসে দাঁড়াল। মুখখানা গম্ভীর। সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন। সত্যি কাকচক্ষু জল, টলটল করছে। কেশব আস্তে করে বললেন, কে আছিস? উঠে আয়, নইলে থুতু ফেলবো। এক কথায় কি হলো কে জানে, ইদারার মধ্যে হঠাৎ হুনুস্থুলু পড়ে গেল। প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইদারার কানা পর্যন্ত উঠে আসতে লাগলো। সেই সঙ্গে বো 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 করে বাতাসের শব্দ। লোকজন এই কাণ্ড দেখে দে দৌড়। শুধু চক্রবর্তী মশাই ভয়ে কাঁপতে কাঁপতে একটু দূরে দাঁড়িয়ে আছেন। থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না বলেই ইদারার থেকে শয়ে শয়ে ভূত বেরোতে থাকে। চেহারা দেখে ভড়কাবার কিছু নেই। রোগা লিকলিকে কালো কালো সব চেহারা, তাও রক্ত মাংসের নয়, ধোয়াটে জিনিস দিয়ে তৈরি। সব কটার গা ভিজে সপসপ করছে, চুল বেয়ে জল পড়ছে। কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন, ঢুকেছিলি কেন এখানে? আগে ভূতের সংখ্যা বড্ডই কমে যাচ্ছে যে। এই ইদারার জল খেয়ে এ তল্লাটের লোকেদের রোগ বালাই নেই। 100-150 বছর হেসে খেলে বাঁচে। না মলে ভূত কেমন করে হবে, তাই ভাবলুম ইদারা দখল করে থাকি। বলে ভূতেরা মাথা চুলকোয়। কেশব বললেন, অতি কূট প্রশ্ন, কিন্তু কথাটা আপাতগ্রাহ্য। ভূতেরা আশকারা পেয়ে বলল, এই যে চক্রবর্তী মশাই দাঁড়িয়ে রয়েছেন, ওরই বয়স 120 বছর। বিশ্বাস না হয় জিজ্ঞাসা করুন ওকে। কেশব অবাক চোখে চক্রবর্তীর দিকে তাকিয়ে বললেন, বলে কি এরা মশাই, সত্যি নাকি? এক হাতে ধরা পইতে, অন্য হাতে আঙুলে গায়ত্রী জপ করে ধরে চক্রবর্তী আমতা আমতা করে বলে, ঠিক স্মরণ নেই। কূট প্রশ্ন, কিন্তু আপাতগ্রাহ্য। কেশব বললেন। ঠিক এই সময় চক্রবর্তীর মাথায় ভারী কূট একটা কথা এলো। তিনি ফস করে বলে ফেললেন, ভূতেরা কি মরে? কেশব চিন্তিতভাবে বললেন। সেটাও কূট প্রশ্ন, চক্রবর্তী সঙ্গে সঙ্গে বললেন, কিন্তু আপাতগ্রাহ্য। ভূত যদি নাই মরে, তবে সেটাও ভালো দেখায় না। স্বয়ং মাইকেল বলে গেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। ভূতেরা হাউমাউ করে উঠল। তা সে আমরা কি করব? আমাদের হার্ট ফেল হয় না, ম্যালেরিয়া, ওলা ওঠা, সন্ন্যাস, কোনো রোগই আমাদের হয় না, তাহলে মরবো কিসে? দোষটা কি আমাদের? চক্রবর্তী সাহসে ভট করে বলে, তাহলে দোষ তো আমাদের নয়। কেশব বললেন। অতি কূট প্রশ্ন, চক্রবর্তী বলে উঠলেন, কিন্তু আপাতগ্রাহ্য। সপাচেক ছন্ন ছড়া বিদঘুটে ভেজা ভূত চারিদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে। কি রায় দেন কেশব? একটা বড় ভূত কেঁদে উঠে বলল,
ঠাকুরমশাই, জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত, তেমনি দিন রাত জলের মধ্যে থেকে থেকে আমরা পান্তভূত হয়ে গেছি। ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলুম, সে কষ্ট বৃথা যেতে দেবেন না। এও অতি কুটু প্রশ্ন। কেশব বললেন। চক্রবর্তী মশাই এবার আর আপাতগ্রাহ্য বললেন না, সাহসে ভর করে বললেন, তাহলে ভূতেরও মৃত্যু নিদান থাকা চাই। না যদি হয় তবে আমিও ইদারার মধ্যে থুতু ফেলব। তারই বা কি দরকার? এক্ষুনি আমি এই সব ভূত বাবা সকলের গায়ে থুতু ফেলছি। চক্রবর্তী মশাই বুঝে গেছেন থুতুকে ভূতেদের ভারী ভয়। বলার সঙ্গে সঙ্গে ভূতেরা আঁতকে উঠে 10 হাত পিছিয়ে চেঁচাতে থাকে। থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না। কেশব চক্রবর্তী মশাই এক হাতে ঠেকিয়ে রেখে ভূতেদের দিকে ফিরে বলল, চক্রবর্তী মশাই যে কূট প্রশ্ন তুলেছেন তা আপাত গ্রাহ্য বটে, আবার তোমাদের কথাও ফেলনা নয়, কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না। সুতরাং ভূত খরচ হয় না, কেবল জমা হয়। অন্যদিকে মানুষ 200 বছর বাঁচলেও একদিন মরে, সুতরাং মানুষ খরচ হয়। তাই তোমাদের যুক্তি টেকে না। ভূতেরা কাউ মাউ করে বলতে থাকে। আগে অনেক কষ্ট করেছি, কেশব দৃঢ়স্বরে বলে, তা হয় না। ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবেছে সমস্ত তুলে দাও, তারপর ইদারা ছাড়ো, নইলে চক্রবর্তী মশাই আর আমি দুজনে মিলে থুতু দেব। আর বলতে হলো না। ঝপা ঝপ ভূতেরা ইদারায় লাফিয়ে নেমে ঠনাঠন বালতি সব তুলতে লাগলো। মুহূর্তের মধ্যে ঘটি বাটি বালতির পাহাড় জমে গেল ইদারার চারধারে। পুরনো ইদারায় এরপর আর ভূতের আস্তানা রইল না। ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে কয়েকদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল। শুকিয়ে চিমড়ে মেরে থেকে গেল। এত রোগা হয়ে গেল যে গায়ের ছেলেপুলেরাও আর তাদের ভয় পায় না।